হঠাৎ নাসরিন নজর করে দেখছে জাফরির মুখে অক্সিজেন লাগা অজ্ঞান হয়ে আছে প্রায় 1 মাস, কিন্তু চোখ দিয়ে টপ টপ করে পানি বের হচ্ছে, গড়িয়ে বালিশ ভিজে যাচ্ছে। আন্টি দেখতে পাচ্ছেন, যেদিন থেকে জাফরিকে আইসিইউতে রাখা হয়েছে প্রায় দেখি চোখ দিয়ে পানি পড়ে জাফরির। আন্টি, আমার মনে হয় ভিতরের মনের আঘাত বেশি পরিমাণ হয়ে গেছে, মনের কোনো জোর নেই, এজন্য জাফরি মনে হয় সুস্থ হতে পারছে না। কারণটা বুঝতে পারছি না, কিন্তু আমার মন বলছে জাফরি সুস্থ হতে পারে। মেহেদি ভাইয়ের আলিসা হাজারো হোক, তাদের বিয়েটা আপনারা মেনে নেন নাই, কিন্তু তারা ইসলামী শরিয়া অনুযায়ী স্বামী স্ত্রী। জাফরির জন্য সব করতে রাজি আছি আন্টি। আমি চাই আমার বান্ধবী তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক। আমি আজকে মুম্বাই যাওয়ার ব্যবস্থা করছি। আব্বু, আন্টিটা খুব ভালো ছিল, তাই না? যাওয়ার আগে আমার সাথে দেখা করে গেল না, খুব মজা। আন্টি, তুমি কি তোমার জাফরি আন্টিকে খুব ভালোবাসো? আব্বু, খুব ভালোবাসি। আব্বু জানো, ওনার স্বামী নাকি হুজুর ছিল, কিন্তু জাফরি আন্টির স্বামী মানে আঙ্কেলকে আর খুঁজে পাই নাই। সাথে শুধু জাফরি আন্টি, যা গিয়ে পড়তে বস, তো এক থাপ্পড় দেবো। আহ, তুমি খাদিজার সাথে এমন করে কথা বলছো কেন? যে চলে গেছে ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, তাহলে ওই মেয়ের কথা বারবার উঠবে কেন বাড়িতে? রিল্যাক্স, বেশি উত্তেজিত হবে না। যদি বেশি উত্তেজিত হও তাহলে তোমার পেটে আমার সন্তান কষ্ট পাবে। আগে কথা বাদ দাও, ওই মেয়ের কথা আর উচ্চারণ করবে না। আচ্ছা আম্মু, তুমি এমন কেন? তুমি জাফরি আন্টির কথা শুনতে পারো না কেন? চুপ কর, যা পড়তে বস। ছোট মানুষ, বেশি বেশি কথা বলিস। আমি কথা বলে বেশি হয়, তাই না? এক চড় মারবো, বেয়াদব মেয়ে, যা পড়তে বস। খাদিজা মন খারাপ করে ঘরে চলে গেল। আচ্ছা, তুমি মেয়েটার সাথে অমন করো কথা কেন বলো তো? তুমি বুঝবে না, আগে কথা দাও, ওই মেয়েটার কথা তুমি উচ্চারণ করবে না, কেমন? কিন্তু কোনো কিন্তু না, আমাকে কথা দাও। কিন্তু জাফরি মেয়েটার নাম নিলে কি এমন সমস্যা? বুঝেছি, তুমি আমাকে কথা দিতে পারবে না, তাই তোমার সাথে আড়ি। রাগ করছো কেন? কিন্তু এটা তো বুঝিয়ে দাও, জাফরির সমস্যাটা কি? আপনার সাথে আড়ি। ওই মেয়েটা সুবিধার না, দেখলে তো সেদিন তোমার সামনে শপিং মলে কি করলো, সবার সামনে চিৎকার দিয়ে বলছে তুমি মেহেদি, কিন্তু তুমি কি সত্যি মেহেদি? এই জন্য কি তুমি ওনার নাম শুনতে চাও না নাকি? ঠিক তাই। বেশ, আর উচ্চারণ করব না। এই তো আমার লক্ষ্মী বর, একটু কাছে আসবেন? আন্টি, বিকেল 3টায় আমাদের ফ্লাইট, আমরা সন্ধ্যা হতে হতে মুম্বাই পৌঁছে যাব। ফির মা বাবা আর নাসরিন 3 জন চলছে মুম্বাইয়ের উদ্দেশ্যে, কারণ তারা জাফরিকে আগের মতো দেখতে চায়। তারা চায় জাফরিকে সুস্থ করতে, কিন্তু মেহেদির ওসিলায় কি সুস্থ হবে? সুস্থ করার মালিক তো একমাত্র আল্লাহ। কি আছে জাফরির কপালে? তোমার মাথার চুলগুলো কত এলোমেলো হয়ে আছে। তুই একটু মাথায় তেল দিয়ে দাও, তুমি তো বেনি করতে পারো। দাঁড়াও, লেখাটা শেষ করে নেই, কারণ কাজের চাপ একটু বেশি হয়ে গেল। দিন দিন তোমার মাথার চুলের যত্ন তো আমাকে নিতে হবে। হঠাৎ দরজার কলিং বেল বেজে উঠল। এখন আবার কে এলো? খাদিজার আব্বু দরজা খুলে দিয়ে দেখছে নাসরিন আর 2 জন বয়স্ক পুরুষ আর মহিলা। খাদিজার আব্বুকে সালাম দিল। খাদিজার আব্বু সালামের জবাব নিয়ে বলল, ফ্রি বান্ধবী আমি। প্লিজ ভিতরে আসুন। রেহানা আর জাফরির কিছু বান্ধবী আইসিইউতে আছে। না, কি হবে? 1 মাস হতে ধরলো, জাফরি কোনো কথাই বলছে না, শুধু মাঝে মাঝে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। হে আল্লাহ, কি হয়েছে জাফরির? কি এমন পরীক্ষা নিতেছো জাফরির? আমরা ডাক্তার, তুমি তো সবার চেয়ে বড় ডাক্তার, তুমি বাঁচা, দয়া করে জাফরিকে সুস্থ করে দেন আল্লাহ। এই কথা বলার পর খাদিজার আম্মু রেগে গিয়ে বলল, বাবা, আমরা তো মনে করেছিলাম তুমি মারা গেছো, কিন্তু তুমি যে বেঁচে আছো এতেই আমরা অনেক অবাক হয়ে গেছি। বাবা, তুমি হাজারো বার আমাদের বাড়ির জামাই। আপনি কোথাও ভুল করছেন, আমি মেহেদি না, আমি আপনার বাড়ির জামাই। আবার কোন দিন হলাম? আপনাদের কোথাও ভুল হচ্ছে, আমি মেহেদি না। বাবা, আমার মেয়েটা আজ 1 মাস ধরে অজ্ঞান, এখনো জ্ঞান ফেরেনি বাবা, শুধু মাঝে মাঝে চোখ দিয়ে পানি পড়ছে, জানি না এমনটা কেন হচ্ছে। কি হয়েছে আপনার?
সেদিন বাসায় ফিরে শুধু একটু ফলের রস খেয়ে শুয়ে পড়েছে, তারপর থেকে আর ওঠেনি বাবা, চোখটাও খোলেনি। ডাক্তার কি বলছে? ভাই, সব জায়গায় দেখলাম আমরা এতগুলো ডাক্তার, নিজেও বুঝতে পারছি না আসলে ওর অসুখটা কি। ওর নিয়ে গেছি, ওখানে বড় বড় ডাক্তার বলেছে আমাদের যা করা ছিল আমরা করেছি, এখনো উপরওয়ালাকে ডাকা ছাড়ার উপায় নাই। কি করব ভাই, কিছুই বুঝতে পারছি না। নিজেকে খুব খারাপ লাগছে। ও আমার সেই পুরনো দিনে বান্ধবী, 7 বছর ধরে শুধু মনের কষ্ট দিয়ে অন্যজনের স্মৃতি ধারণ করে বেঁচেছিল মেয়েটি। সেই ক্ষত মনে হয় সহ্য করতে পারিনি, তাই হয়তো এমন হয়েছে। প্লিজ ভাই, আপনি একটু ইহসান করুন। জাফরির কাছে আপনি গেলে হয়তো সুস্থ হতে পারে। বাবা, তোমার পায়ে পড়ি, প্লিজ তুমি চলো আমার মেয়ের কাছে। আমার দ্বারা তা সম্ভব না। আপনারা মিথ্যা বলছেন, আপনারা আমাকে ফাঁসানোর প্ল্যান করছেন। আমি যাব না বাংলাদেশে। আমি জানি আপনারা ডাক্তার, আপনারা এসব নকল কাগজ তৈরি করেছেন। আমাকে কখনো আমার স্ত্রীর থেকে আলাদা করতে পারবেন না। প্লিজ আমাদের ডিস্টার্ব করবেন না। আঙ্কেল আন্টি চলুন, এদেরকে বলে কোনো লাভ নেই, চলেন আমরা চলে যাই। জাফরির কপালে যা আছে তাই হবে। পৃথিবীতে জাফরির হালাল ভালোবাসাটা ছিল একটা মিথ্যা। জাফরির কপাল খারাপ, সে একটা ভুল মানুষকে ভালোবেসেছিল। আন্টি চলুন, আমরা আজকে দেশে ফিরে যাব। নাসরিন আর জাফরির বাবা মা অনেক আশা নিয়ে এসেছিল, কিন্তু খাদিজার আব্বু তা ফিরিয়ে দিল। তারা আবার পুনরায় বাংলাদেশে চলে গেল। মেডিকেল টিমটা কেন যেন শ্মশান হয়ে গেছে। নাসরিন, রেহানা, জাফরির সব বান্ধবীরা কেন জানি আর প্রাণ খুলে হাসে না। জাফরি চোখ বন্ধ করেছে 1 মাস আগে, এখনো খোলেনি। চোখ দিয়ে টপ টপ করে পড়ছে সেই চোখের পানি। কেউ বুঝতে পারছে না আসলে জাফরির জ্ঞান নেই, কিন্তু চোখ দিয়ে পানি টপ টপ করে পড়ছে। কেন? জাফরি কি আর কোনোদিনও চোখ খুলবে না, নাকি সারা জীবন এই হাসপাতালেই বিছানায় এমনভাবেই কেটে যাবে দিন, নাকি সে আধারের পর পাবে আলো? কি হবে জাফরির দিন? এইভাবে কেটে গেল 8 মাস। তারপরেও জাফরি বুঝি চোখ খোলার সময় হয়নি। চলুন পাঠক বন্ধুরা, শেষ পরিণতিটা জেনে আসে। ডাক্তারের তরফ থেকে আর কিছু করার নেই। জানি না কবে হুঁশ ফিরবে জাফরির, এবং জ্ঞান নাও ফিরতে পারে। জাফরির চোখের পানি শুকিয়ে গেছে, চোখ দুটো অন্যরকম রক্তের মতো হয়ে গেছে। ডাক্তার রিপোর্ট দিয়েছে আর কয়েকটা মাস যদি এমন চোখ বন্ধ অবস্থায় থাকে, তাহলে চোখ দুটো অন্ধ হবার সম্ভাবনা আছে। কি আর করার, এইভাবেই চলছে দিন। কেউ জানে না জ্ঞান ফিরবে কিনা। খাদিজার আম্মুর এইদিকে ডেলিভারি হবার সময় হয়ে গেছে, এইদিকে খাদিজার আব্বু অনেক ব্যস্ত। এই তো তোমার জন্য খাবার এনেছি, তাড়াতাড়ি খেয়ে নাও। এত খাবার খেতে পারবো না তো। খেতেই হবে, কারণ পেটে নতুন মেহমানকে কষ্ট দেওয়া যাবে না। না, খাবো না। খেতেই হবে, হা করুন বলছি। এইভাবে জোর করে খাইয়ে দিচ্ছে। আরে আমার নতুন মেহমান আসবে কয়দিন পর, আমি তো আর তোমাকে না খেয়ে রাখতে পারবো না। ও বুঝেছি, আমার পেটে এখন তোমার বাচ্চা আছে, সেই জন্য আমাকে এত আদর যত্ন করছো, নয়তো আদর যত্ন করতে না, তাই তো? আরে পাগলি, ব্যাপারটা তাই নয়। তুমি না খেলে যে আমিও খেতে পারি না। আমি তোমাকে খুব ভালোবাসি। হ্যাঁ বলো। ওই যে তোমার পেটে যে আমাদের নতুন মেহমান, ওকে একটু চুমু খেতে দেবে আমাকে? আপনার শরম করে না? আপনি আমার পেটে চুমু দিতে চাচ্ছেন, লুচ্ছুলো। আমার লজ্জা করে না বুঝি? স্বামী, প্লিজ তোমার পেটে একটু চুমু দে, আমার সন্তানকে চুমু দেব। আচ্ছা চুমু দাও। এবার খাদিজার আপু যখন পেটে একটা চুমু দিয়ে কানটা পেটে লাগিয়ে দিল। এই খাদিজার আম্মু, তোমার পেটে তো আমার বেবি নড়ছে, আর কি যেন বলছে জানো? কি বললো? আমার বেবিটা বলল, আব্বু আমি দুনিয়াতে আগে যাই, তারপর আম্মুকে ছেড়ে তোমার কাছে আসব, কারণ আম্মু খুব বাজে পচা, তোমাকে চুমু দিতে দেয় না আমাকে। ওরে দুষ্টু, খুব ফাজিল আপনি। দেখতে হবে তো কার হাজবেন্ড। তোমাকে বিয়ে না করে ইবলিশ শয়তানকে বিয়ে করা ভালো ছিল। তা কোনোদিনও সম্ভব না, কারণ ভাই বোনের বিয়ে জায়েজ নাই। মানে? ভেবে দেখো, তুই শয়তানকে বিয়ে করতে চাইলে, আর আমি বললাম ভাই বোনের বিয়ে জায়েজ নাই। ও, এবার বুঝেছি, আমি তাহলে শয়তানের বোন, তাই তো? ঠিক তাই। হুজুর, একটা কথা বলবো তোমাকে। বলো।
জাফরির কথা কি এখনো মনে পড়ে না তোমার? বহুদিন পর জাফরির নামটা উচ্চারণ করলে কারণটা কি? না, জানতে ইচ্ছে হলো তাই। বলুন প্লিজ, জাফরির কথা কি মনে পড়ে তোমার? না। কে সান্ত্বনা দেওয়ার জন্য বললেন মনে হয়, তাই না? আরে না। আমি ছোট বাচ্চা না যে আমাকে যা বোঝাবেন আমি তাই বুঝবো। কি বোঝাতে চাইছো? কিছু বুঝতে চাইনি, বাট এটা লক্ষ্য করে দেখেছি জাফরির প্রতি তোমার একটা কেমন যেন টান টান ভাব আছে। ওসব কথা বাদ দাও তো তুমি। আমি কিন্তু আমার উত্তর পাইনি। কিসের উত্তর? এই যে জাফরির কথা মনে পড়ে কিনা তোমার? কি শুরু করলে বলো তো তুমি? না, আমি কিচ্ছু শুরু করি নাই। আমি আপনার চোখে জাফরিকে দেখেছি। তুমি যখন জাফরির নাম শুনতে পাও, খাদিজা তখন বারবার ওই মেয়েটার নাম বলে। আমি তখন নজর করে দেখেছি তোমার চোখে পানি ঝলমল করছে। আমি জাফরির প্রতি ভালোবাসা দেখতে পেয়েছি আপনার। আপনি মুখে তার স্বীকার না করলেও আমি বুঝেছি। আমি 8 বছর ধরে তোমার সংসার করছি। তোমার হাজারো কষ্ট হলেও আমাকে বুঝতে দাও না, কিন্তু আমি এমন একটা মেয়ে যে কিনা স্বামীর কোনো কষ্ট বুঝতে সক্ষম। প্লিজ এবার তো বলো জাফরির কথা তোমার মনে পড়ে কিনা? মানে? ভয় নেই, তোমার মনের কথাটা আমাকে শেয়ার করতে পারো। আসলে আমার কেন এমন হচ্ছে জানি না গো। আমার মনটা খুব ছটফট করে ওনার জন্য। উনি আমাকে পিছন থেকে জড়িয়ে ধরার আকুতিগুলো আমার শুধু মনের ভিতরে বাজে, যেন ওনার ছোঁয়া আমার কাছে খুব চেনা চেনা মনে হয়। আর উনি যখন আমার কাছে কান্না করে আমার পা জড়িয়ে ধরেছিল, তখন আমার খুব কান্না পাচ্ছিল। মনটা চেয়েছিল ওকে একটু বুকে জড়িয়ে ধরি, কিন্তু ও তো বেগানা নারী, এটা শয়তানের পাতানো ফাঁদ হতে পারে। কিন্তু কেন জানি ওনার মুখটা, কথা বলার ধরনটা খুব চেনা গো। কিন্তু এমনটা কেন হচ্ছেই বুঝতে পারছি না গো। খুব কান্না পায় মাঝে মাঝে। কিসের এত টান ওনার প্রতি, যাকে চিনি না জানি না। ওনার যখন অসুস্থতার কথা জানলাম তখন নিজেকে ঠিক রাখতে পারছি না। এই খাদিজার আম্মু, প্লিজ তুমি কিছু মনে করিও না, কেমন? আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। তুমি আমার সব। তোমার মাঝে আমি, আমার মাঝে তুমি, তোমার মাঝে আমি, আমার মাঝে তুমি, আর দ্বিতীয় কেউ থাকবে না। কিন্তু আমার মনের কথাটা জানালাম তোমাকে। বুঝলাম। আমি কিছু মনে করি না। আমিও তোমাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসি। তাই তো তোমার কোনো যেন কষ্ট না হয় তার জন্য আমি কিছু করতে চাই। কি করবে তুমি? তা পরে বুঝতে পারবে। আর এটা 100% সত্য, তুমি জাফরিকে খুব ভালোবাসো। কি? হ্যাঁ, এটাই সত্যি। আমি তো আমার বরটাকে চিনি যে নিজের কষ্ট আড়াল করে রাখে যেন আমাদের কষ্ট না হয়। কিন্তু আজ আমার বরটাকে একটা সত্য প্রকাশ করব। কি সত্য? জানি না আমার কতটুকু ঠিক হবে, তবে আজ আমার মনে হচ্ছে তোমার জানা জরুরি এই সত্যটা। জাফরিকে খাওয়ানো হয় মেশিনের মাধ্যমে, কারণ 9 মাস পেরিয়ে গেলেও জাফরির এখনো জ্ঞান ফিরেনি। চোখের পানি যেন শুকিয়ে গেছে মেয়েটির। হঠাৎ জাফরির চোখের দিকে নজর করে দেখা যাচ্ছে চোখের গোড়া দিয়ে ঘা বের হচ্ছে। কারণ যে চোখ দিয়ে সবসময় টপ টপ করে পানি পড়ে, সেই চোখে ঘা ধরা স্বাভাবিক। দিন দিন জাফরির অবস্থা খারাপের দিকে যাচ্ছে। চোখ দিয়ে পানি পড়া বন্ধ হয়ে গেছে। এখন সামান্য একটু রক্ত বের হবার মতো অবস্থা হয়েছে চোখ দুটো। ডাক্তারের রিপোর্ট অনুযায়ী আর 3 মাসে যদি জাফরির জ্ঞান ফিরে তাহলে তো ভালোই, আর যদি না ফিরে চোখ দুটো নষ্ট হবার সম্ভাবনা। কি এমন সত্য যে আমি জানি না? বলছি, তার আগে কথা দাও, আমি যা বলবো তাই করবে। কথা দিলাম তোমাকে। এবার বলো কি এমন সত্য যে আমার জানা নাই? জাফরি যে তোমাকে মেহেদি বলতো, আসলে জাফরি সত্যি বলেছে তুমি আসল মেহেদি। কি বলছো এসব? এ হতে পারে না। কেন পারে না? এটাই সত্যি। এটা কি করে সম্ভব? আর জাফরির বাড়ি বাংলাদেশে, আমি বা এখানে মুম্বাই কেন? আর জাফরি যদি সত্যি আমার বিয়ে করা বউ হয় তাহলে আমার মনে নাই কেন? এই তুমি কি আমার সাথে ফান করছো? তোমাকে সব বলছি, তুমি আমার কাছে এসো আর আমার কোলে মাথা রাখো। তোমাকে সব বলছি। এবার স্ত্রীর কোলে মাথাটা দিয়ে বলছে, এবার বলো কি হয়েছে? তাহলে শোনো, আমি তোমাকে চিনি একটা গাড়ি থেকে। এবার তুমি জাফরিকে গাড়িতে তুলে দিয়েছিলে, কারণ জাফরি বিয়ের পর মেডিকেল কলেজে ভর্তি হয়েছিল আর তুমি তার পড়াশোনার খরচ চালাতে, কারণ তুমি তার স্বামী।
যখন তাকে গাড়িতে তুলে দিলে তখন তোমাকে এক নজর দেখেছিলাম। জাফরি মেয়েটা খুব একটা ভালো মেয়ে। আল্লাহর ফায়সালা, জাফরি আমার পাশে সিটেই বসেছিল। আমার তো বোরখা পরা ছিল, হাত মোজা পা মোজা, তাই জাফরি আমার মুখটা দেখতে পায় নাই। আমাদের গাড়িটা এক জায়গায় দাঁড় হয়ে যায়। আমার পেটের কোনো খাবার ছিল না, তাই জাফরি আমাকে বলল, আপু তুমি এই সিটে একটু বসে থাকো, আমি তোমার জন্য হোটেল থেকে খাবার নিয়ে আসছি। জাফরি দোকানে গেল আমার জন্য খাবার আনতে। তখনই আমি বাস থেকে নেমে চলে যাই। তারপর জাফরির কি হয়েছে জানি না, আমার কোলে 3 মাসের বাচ্চা খাদিজা, এই মেয়েটাকে নিয়ে আমি একাই একটা নারী, কোথায় যাব কি করব বুঝে উঠতে পারছিলাম না। তখন আমার নিজের বয়স মাত্র 16 বছর। দিন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই 3 মাসের বাচ্চা নিয়ে। আমার ছোট্ট মেয়ে খাদিজা যখন কান্না করতো তখন বুঝতাম আমার দুধ খাবার সময় হয়ে গেছে, তাই একটু রাস্তার পাশে জঙ্গলে বসে মেয়েকে দুধ দিতাম। এইভাবে আমার চলে গেল একদিন। পেটে প্রচন্ড ক্ষুধা, আর হাঁটতে পারি না, তাই ডাস্টবিনের কাছে গিয়ে দেখি কোনো পচা খাবার পাই কিনা। আপনারা যতই কথা বলুন না কেন, আমার স্বামী কোথাও যাবে না, তাই একটু রাস্তার পাশে জঙ্গলে বসে মেয়েকে দুধ দিতাম। এইভাবে আমার চলে গেল একদিন। পেটে প্রচন্ড ক্ষুধা, আর হাঁটতে পারি না, তাই ডাস্টবিনের কাছে গিয়ে দেখি কোনো পচা খাবার পাই কিনা। ডাস্টবিনে কুকুরের সাথে পচা খাদ্য ভাগাভাগি করে খেলাম। তারপর পদ্মার খেলাফ করি নাই, আর আমার কোলে খাদিজা শুধু কান্না করে। তারপরেও মানুষের দরজায় হাত পাতি নাই। কি করব আমি, অসহায় একটা নারী। বাবা মা তো সেই ছোট্টবেলায় মারা গেছে, আর আমি তো দাদির কাছে মানুষ হয়েছি। আমার দাদিও হঠাৎ মারা গেছে। কি করতাম আমি, কিছুই করার ছিল। ওই এলাকায় কয়েকদিন ঘোরাঘুরি করলাম, কিন্তু এত পদ্মা করে চলার পরেও বখাটে ছেলেদের নজরে পড়ে গেলাম। তারা আমার দিকে তাকিয়ে থাকতো, হয়তো মানুষের জন্য আমাকে কিছু করতে পারতো না। একদিন রাত্রিবেলা এক দোকানের পাশ দিয়ে হাঁটছিলাম। ওই দোকানে ক্যারাম বোর্ড খেলতেছিল ছেলেগুলো। আমি খাদিজাকে কোলে করে নিয়ে হাঁটতেছিলাম। আমাকে দেখে ওই ব্যাখ্যাটাগুলো আমার পিছু পিছু হাঁটতেছিল, কিন্তু আমাকে তারা ডাইরেক্ট আক্রমণ করতে পারতেছিল না, কারণ মানুষের ভেতর দিয়ে চলাফেরা করছি। এইভাবে এসার সময় হয়ে গেল, কিন্তু নামাজ পড়ার দরকার। কিভাবে নামাজ পড়বো বুঝতে পারছি না, কারণ সন্ধ্যা থেকেই বখাটে ছেলেগুলো আমার পিছু নিয়েছে। পাশে একটা পুকুর, ওখানে উঁচু করে কোনো রকম নামাজ পড়া যাবে জঙ্গলে, কিন্তু নির্জন জঙ্গলে যদি ওরা আমাকে ঢুকতে দেখে হয়তো ওরা আমাকে আক্রমণ করতে পারে। অনেক টেনশনে পড়ে গেলাম। হে আল্লাহ, 14 থেকে 15 বছর পর্যন্ত আমার ইজ্জতকে হেফাজত করেছি, কিন্তু আজ মানুষরূপী জানোয়ারদের লালসার শিকার হতে যাচ্ছি। আমি তো পদ্মা করতে কোনো কমতি করি নাই। হাত মোচা পা মোচা সব পদ্মা দিয়ে ঢাকা আছে, কিন্তু তারপরেও বখাটে ছেলেগুলো আমার পিছু নিয়েছে। এগুলোর মতলব ভালো মনে হচ্ছিল না, তাই রেল স্টেশনে গেলাম, কারণ ওখানে অনেক মানুষের ভিড়, তারা আমাকে ধরতে পারবে না। রেল স্টেশনে গিয়েও দেখি বখাটেগুলো আমার পিছু ছাড়ছে না, চোখ দিয়ে পানি পড়ছে টপ টপ করে। আর যদি মা বাবা বেঁচে থাকতো তাহলে এই কঠিন পরিস্থিতির শিকার হতে হতো না। কি করে পাচ্ছি এদের হাত থেকে, পালাতেও পারছি না। এমন সময় একটা ট্রেন আসলো, আমি ওই ট্রেনে উঠলাম। জানি না এই ট্রেন কোথায় যাবে, কিন্তু যার বাড়ি ঘর নাই তার আবার হিসাব করে কি লাভ। ট্রেনে বসে আছে একটা সিটে, চোখের পানিগুলো পড়ছে টপ টপ করে। হে আল্লাহ, আমার সহায় হও, মানুষের বদ নজর থেকে আমায় রক্ষা করো। না, বখাটে ছেলেগুলোকে আর দেখা যাচ্ছে না। যাক, বাঁচা গেল, আর কোনো টেনশন নেই। অন্তত ছেলেগুলোর হাত থেকে রেহাই পেলাম। কয়েকদিন ধরে ঘুম হয়নি, তাই ট্রেনে বসে ঘুমিয়ে গেলাম। কিছুই বুঝতে পারলাম না কখন যে ঘুমিয়ে গেছি। খাদিজা আমার কোলে ঘুমাচ্ছে। হঠাৎ একটা শব্দে ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখছি একটা লোক বলছে টিকিট দেন। আমি বললাম আমার কাছে কোনো টিকিট নাই। লোকটি রেগে গিয়ে বলল সামনের স্টেশনে ট্রেন থামলে নেমে যাবেন, নয়তো ঘাট ধাক্কা দিয়ে বের করে দেব। মানুষের কথা সহ্য করতে পারি না, মাথা নিচু করে আছি। সামনের স্টেশনে ট্রেন থামলো, নেমে গেলাম। চারিদিকে তাকিয়ে আছি কোথায় যাবো এই রাতে। রাত বাজে 11টা। মানুষের কোনো আনাগোনা নাই, আশেপাশে কোনো জঙ্গল নাই। জঙ্গল থাকলে ঈশান নামাজটা আদায় করতে পারতাম। হঠাৎ একটা লোক আমাকে পিছন থেকে ডাক দিয়ে বলল, মা তুমি এখানে কি করছো? তাকিয়ে দেখলাম লোকটার মুখে দাঁড়িয়ে আছে পাঞ্জাবি পরা, দাড়িগুলো সব পাকা, বাবার বয়সী একটা। আমার অবস্থানটা খুলে বললাম। লোকটা বলল, মা কিছু মনে না করলে আমি তোমার সবকিছুর ব্যবস্থা করে দিতে পারি। মনে মনে চিন্তা করলাম এটা তো মুরব্বী মানুষ, বাবার বয়সী, লোকটাকে বিশ্বাস করা যায়। লোকটার সাথে যাচ্ছি তার পাশে, মুরব্বী মানুষ তো, তাই স্মরণ মনে যাচ্ছিলাম। চারিদিকে নির্জল পাতাল জমি। আমি বললাম, চাচা এখানে তো আশেপাশে বাড়ি দেখতে পাচ্ছি না, কোথায় নিয়ে যান আমাকে? তারপর কি হলো বলো? তারপর লোকটি জবাব দিল,
তবুও মনে সাহস নিয়ে মুরব্বী লোকটার পিছু পিছু হাঁটতেছি। আমি বললাম, আর কত দূর আপনার বাসা? আমি স্মরণ মনে গেলাম, গিয়ে দেখি কোনো ঘর না, ধানের জমিতে পানি দেওয়া একটা টিপ, আর টিপের পাশে ছোট্ট একটা ঘর। রাত 12টা বাজে তখন। আমি এখানে থাকি, তুমি এখানে থাকতে পারো মা। বুঝি বিছানা, ওখানে গিয়ে বিশ্রাম করো, আমি তোমার জন্য একটু খাবার নিয়ে আসতেছি। এই বলে লোকটি চলে গেল খাবার আনতে। আমি একটু খাদেজাকে নিয়ে বিছানায় বসে আছি। প্রায় আধা ঘন্টা পর লোকটি আসলো আমার জন্য খাবার নিয়ে। আমিও অনেক ক্ষুধার্ত, তাই কোনো বিলম্ব না করে চুপ করে বসে আছি। আপনি? ও, বলে মুরব্বী লোকটি বাইরে চলে গেল। আমি বললাম, হ্যাঁ, সব খাবার খেয়েছি। আমার ভেতরে ভয় কাজ করছিল না, কারণ লোকটা মুরব্বী, অন্তত আমার কোনো ক্ষতি করবে না। লোকটি বলল, পানি খেয়েছো? আমি বললাম, আসলে পানি খাই নাই, মেয়ের পা লেগে পানি পড়ে গেছে। লোকটা বলল, ইস, এটা একটা কথা হলো, পানিটা কিভাবে পড়ে গেল? আমি বললাম, এটা কোনো ফ্যাক্ট না, ডিপ চলছে, ওখানে গিয়ে পানি পান করব। আমি ওখানে গিয়ে পানি পান করলাম। লোকটি বলল, তুমি বিছানায় ঘুমাও, আমি বাইরে থাকবো। আমাকে ফসল পাহারা দিতে হয়, এখানে তুমি ঘুমিয়ে পড়ো, কোনো অসুবিধা হলে আমাকে ডাক দেবে, কেমন? লোকটা এ বলে বের হয়ে গেল। আমি খাদিজাকে নিয়ে শুয়ে পড়লাম। শরীরটা অনেক ক্লান্ত, খুব ঘুম পাচ্ছে, তাই ঘুমিয়ে গেলাম, কারণ কয়েকদিন ধরে ঘুমাতে পারি না। রাত্রি গভীর হয়ে যাচ্ছে, হঠাৎ ঘুম আমার ভেঙে গেল। নজর করলাম, কে যেন আমার হাতটা ধরে টিপতেছে। হাতের মোজাটা খোলা। আমি চোখ খুলে দেখি সেই বৃদ্ধ লোকটি। অবাক হয়ে গেলাম, যে লোকটা আমাকে মা বলে ডেকেছে, সেই লোকটা আমার হাত টিপতেছে কেন? তাও আবার পিতার বয়সী। আমি টের পেয়ে হাতটা সরিয়ে নিলাম, তাড়াতাড়ি উঠে বসে পড়লাম। ছি ছি চাচা, আপনি এসব কি করছেন? ছি ছি। লোকটি বলল, তোমার কিচ্ছু হবে না মা, তুমি আমার দিলকে খুশি করো, তোমার জন্য যা করার দরকার তাই করব। আমি রেগে গিয়ে বললাম, ছি ছি, লজ্জা করে না আপনার? আমাকে মা বলে ডাকছেন, আবার খারাপ নিয়তে আমার দিকে উঠেছেন। আমি রেগে গিয়ে বললাম, ছি ছি, লজ্জা করেন আপনার? আমাকে মা বলে ডাকছেন, আবার খারাপ নিয়তে আমার দিকে এগোচ্ছেন। ভেবেছিলাম আপনি আমার বাবার বয়সী, কিন্তু কিছু করবেন না, কিন্তু আপনার কাছেও একটা অসহায় নারী নিরাপদ না। ছি ছি ছি। বললো, ওসব বাদ দাও, এই নির্জন জায়গায় কেউ দেখবে না, তুমি আমাকে একটু খুশি করো। আমার স্ত্রী মারা গেছে, 9 বছর হয়েছে। আমি রেগে বললাম, বউ মারা গেছে, আরেকটা বিয়ে করুন। এক পা কবরে চলে গেছে, তারপরেও কি মরার ভয় নাই আপনার? সরে দাঁড়ান, আমি চলে যাবো এখান থেকে। লোকটি বলল, বের হওয়ার মতো কোনো রাস্তা নেই, তোমাকে কোথাও যেতে দেবো না, আজ রাতটা আমার সাথে কাটাতে হবে, কোথাও পালাতে পারবে না। এই বলে লোকটি আমার হাত খপ করে ধরলো। খুব ব্যথা পাচ্ছিলাম হাতে, জোর করে আমাকে বিছানায় ফেলে দিল। খাদিজা এমন সময় কান্না করে উঠলো, বিছানা থেকে উঠতে পারছি না। বৃদ্ধ একটা লোক এতটা খারাপ হবে বুঝতে পারছি না। বৃদ্ধ হলেও ওনার গায়ে প্রচুর শক্তি। বিছানায় যখন ফেলে দিল, আমি বললাম, প্লিজ চাচা, আমার এভাবে ক্ষতি করবেন না। কিন্তু লোকটা কোনো কথাই আমার শুনছে না। ক্ষেপে কুকুরের মতো আমার শরীরে ঝাঁপিয়ে পড়ল। কিছুই করার ছিল না, কারণ বুঝতে পেরেছি ওনার শক্তির সাথে আমি পেরে উঠতে পারবো না। তাই নিজের মাথাটা ঠান্ডা রেখে চুপ করে রইলাম, কোনো চিৎকার করি নাই। ওই লোকটা যখন আস্তে আস্তে করে দুর্বল হয়ে তাকিয়ে দেখলাম, বিছানার পাশে একটা তালা, দরজায় তালা দেওয়া থাকতো, সেই বড় সাইজের একটা তালা। আস্তে করে ডান হাতটা বাড়িয়ে তালা হাতে নিয়ে বৃদ্ধ লোকটার মাথায় এত জোরে মারলাম, সাথে সাথে উনি চিৎকার দিয়ে উঠল। সাথে সাথে উনি জ্ঞান হারিয়ে ফেলে। আর একটু সময় চুপ করে থাকলে হয়তো আমার সবকিছু শেষ হয়ে যাইত। লোকটা অজ্ঞান হয়ে পড়ে রইল। এর মধ্যে রাত্রিতে খাদিজাকে কুলে করে নিয়ে বেরিয়ে গেলাম ওখান থেকে। চারিদিকে হাঁটতেছি, আশেপাশে কোনো গ্রাম নেই, শুধু ধানের ক্ষেত, শিয়ালের ডাক। খুব ভয় লাগছিল, কি করব আমি, কোথায় যাব, কিছুই বুঝতে পারছি না। হে আল্লাহ, তুমি আমাকে রক্ষা করো প্লিজ। আমি ক্লান্ত, বাস্তবতার সাথে লড়াই করে হাঁটতেছি, নিজেও জানি না কোথায় যাব। হঠাৎ করে শুনতে পেলাম কয়েকজন লোক ফিস ফিস করে কথা বলছে। দূরে দাঁড়িয়ে আছি, তাদের কথাগুলো শুনলাম। তাদের ভেতরে একটা ছেলে বলে উঠল, লাশটাকে তাড়াতাড়ি নামা। এই কথা শুনতেই বুঝতে বাকি রইল না, এটা কোনো সন্ত্রাসী হবে, কাউকে হত্যা করেছে। আমি দূরে তাকিয়ে দেখছি তারা গর্ত করতেছে অন্ধকারে, ঠিক মতো বুঝতে পারছি না। এক ছেলে বলে, উস্তাদ এখনো বেঁচে আছে। ছেলেদের ভেতরে একজন বলল, আচ্ছা বেঁচে থাক, চাপা মাটি দিলেই মারা যাবে তাড়াতাড়ি। ওরা এই লাশটিকে মাটি দিয়ে চলে গেল, আমাকে দেখতে পায় না। ওরা যখন বলল বেঁচে আছে, আমি গিয়ে হাত দিয়ে মাটি খুঁড়তে লাগলাম। দেখলাম আপনি সেই ব্যক্তি, মাথায় আপনার ভারী কোনো যন্ত্রণে দিয়ে। ওরা যখন বলল বেঁচে আছে, আমি গিয়ে হাত দিয়ে মাটি খুঁড়তে লাগলাম।
দেখলাম আপনি সেই ব্যক্তি। মাথায় আপনার ভারী কোনো যন্ত্রণা দিয়ে আঘাত করেছে, তাই এখনো রক্ত পড়ছে। জায়গায় মাটি লাল হয়ে গেছে। ফজরের সময় হয়ে গেছে, অন্ধকার দূর হচ্ছে। একটা লোক যারে কাঁচা তরকারির দোকান দেওয়ার জন্য ভোরবেলা যাচ্ছিল। ওই লোকটা খাদিজার কান্না শুনতে পেয়ে নিচে আসলো। তারপর লোকটাকে সবকিছু খুলে বললাম, পৃথিবীতে এখনো ভালো মানুষ আছে যাদের জন্য দুনিয়াটা এখনো ঠিক। লোকটা আমাকে অনেক হেল্প করেছে। আপনাকে হাসপাতালে ভর্তি করা হলো, ডাক্তার রিপোর্ট দিল তোমাকে সুস্থ হতে 1.5 বছর সময় পার হয়ে যাবে। কিন্তু আমি কি করব? মানুষের বাড়িতে আর কতদিন বসে বসে থাকবো এবং খাবো? আমি কোরআনের হাফেজা, রাত ভালো ছিল না, তাই মহিলা মাদ্রাসায় চাকরির সুযোগ হয় না। তাই পাশে গার্মেন্টসে চাকরি করতাম। 15,000 টাকা বেতন পেতাম, সেটা দিয়েই আপনার চিকিৎসা করতাম। এভাবে 1.5 বছর পার হয়ে গেল। আপনি তখন অনেকটাই সুস্থ হয়ে গেলেন। আপনার সেবা যত্ন করতে গিয়ে আপনার প্রেমে পড়ে গিয়েছিলাম। তাই আমি আপনাকে নিজের করে নেওয়ার জন্যই দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। আর ডাক্তার বলেছিল আপনার কোনোদিন পুরনো কথা মনে পড়বে না, তাই আপনি আমারই থাকবেন বলে ঠিক করলাম। গার্মেন্টস থেকে ঘোষণা আসলো বিদেশে লোক নেবে, তাই আপনাকে নিয়ে দূরে যাবার সিদ্ধান্ত নিয়ে নিলাম। কারণ এই দেশে থাকলে কোনোদিন আপনাকে দেখেও ফেলতে পারে। তাই গার্মেন্টসের সহযোগিতায় মুম্বাই চলে আসলাম। কিন্তু ভাগ্যের কি পরিহাস, আজ আমরা এই মুম্বাইয়ের নাগরিক হয়ে গেছি। আর জাফরির সাথে যে কোনোভাবেই দেখা মিলেছে। তুমি আগে কেন বলনি? তোমাকে হারানোর ভয় ছিল বেশি, তাই বলতে পারি না। কিন্তু আপনাকে আজ কথা দিতে হবে। আপনি কিন্তু ওয়াদা করেছেন আমার কথা রাখবেন। কি কথা? তুমি জাফরির কাছে যাও। ওই মেয়েটা তোমাকে পাগলের মতো ভালোবাসে। কিন্তু তোমার এই অবস্থায় রেখে আমার কোনো সমস্যা হবে না। তোমাকে রেখে একা কি করে যাব? না, আমার কিচ্ছু হবে না। বাড়িতে অনেক কাজের আপু আছে। কিন্তু কোনো কিন্তু না, আমাকে কথা দিয়েছেন তো। আর জাফরিকে সুস্থ হতে হবে, বুঝেছেন? প্লিজ আপনি যাবেন। কিন্তু তোমার কি? চুপ, আর একটা কথাও না, আপনি যাবেন বাস। খাদিজার আব্বু আর কি করবে? স্ত্রীর মুখে সবকিছু শোনার পর কেন যেন গোটা দুনিয়াটা অন্ধকার লাগছে। এত বড় সত্যি আর আমার মনে নাই। পুরোপুরি সিদ্ধান্ত নিল মেহেদি জাফরির কাছে যাবে। তাই পাসপোর্ট ভিসা করতে 15 দিন সময় লাগবে। জাফরির অবস্থা দিন দিন খুব খারাপের দিকে যাচ্ছে। তাহলে কি করবি? আন্টিকে এসব জানানো যাবে না। চোখের পানিগুলো তো আটকাতে পারছি না, পানি শুকিয়ে গেছে। আর কিছুদিন গেলে হয়তো চোখ দিয়ে রক্ত পড়বে। কি করব আমরা? সব তো করেছি, আর কিছুই করার নাই রে আমাদের। এখন তাকিয়ে থাকতে হবে আল্লাহর দিকে। মেহেদি ভাই যে এতটা স্বার্থপর হবে বুঝতে পারেনি। জাফরি কপালটা খারাপ। সে একজন ভুল মানুষকে ভালোবেসেছে। ভালোবাসার মানুষটা এভাবে অসুস্থ বছর হয়ে আছে, কিন্তু একটা ফোন দিয়ে কোনোদিন খোঁজ নিল না মেহেদি ভাই। রাইট বলেছিস। মেহেদি ভাইকে আমরা ভালো ভাবতাম, কিন্তু আজ মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে খারাপ ব্যক্তি। ঠিক বলেছিস, একদম কারেক্ট। 15 দিন পেরিয়ে গেল। মেহেদি ওরফে খাদিজার আব্বু বাংলাদেশে রওনা দিবে। নিজের খেয়াল রাখবে। আমি খালাকে বলেছি তোমাকে দেখে দেখে রাখবে। কি রে পাগলি, কান্না করছো কেন? না, এমনি কিছু না। তোমার কোনো ভয় নেই, আমি তোমারই এবং তোমারই থাকবো। এখন এসব কথা বাদ। দোয়া করি আপনার সফল হোক। আমার সতীনটাকে একটু ভালো করে আদর করিও। মেয়েটা খুব কষ্ট পেয়েছে। তোমার সতীন? হ্যাঁ, জাফরি তোমার বড় স্ত্রী, তার সম্পূর্ণ অধিকার আছে। আপনার সফল হোক এই কামনা। আসসালামু আলাইকুম আব্বু, তুমি কই যাবে? এই তো আম্মু, তোমার জাফরি আন্টির কাছে যাব। আমিও যাব। মেহেদি মুম্বাই থেকে রওনা দিল বিকেলবেলা। বাংলাদেশ এয়ারপোর্ট নামলো। ক্যাম্পাস থেকে জাফরিদের বাড়ির ঠিকানা নিয়েছিল মেহেদি। 7 বছর পর নিজের দেশে পা রাখলো মেহেদি। যেন সবকিছু খুব চেনা চেনা। তারপরেও কেন আমার অতীত জীবনের কাহিনী মনে নাই? কেন মনে পড়ে না সেই দিনের কথাগুলো? বাসে চড়ে মেহেদি জানালার কাছে বসে আছে। মাঠে বাঁধা আছে গরু ছাগল, কোকিল পাখির ডাক, সবুজ শ্যামল বাংলাদেশ। চোখ যতদূর যায় ততদূর পর্যন্ত ফসলের মাঠ। বাচ্চারা এক মাথা থেকে দৌড়ে পুকুরে দিচ্ছে লাভ। জেলেরা নদীতে ধরছে মাছ, আবার কেউ হাঁটু জলে পার হচ্ছে ওপারে। রাখাল বাজায় বাসে, নৌকায় মাঝে গাইছে বাউল গান। শস্য শ্যামলা প্রশ্নী সোনার বাংলা। এটাই বুঝি আমাদের বাংলাদেশ, এটাই বুঝি আমার জন্মস্থান। খুব সুন্দর দেশ তো। মেহেদি জানলার ধারে বসে আছে আর এই কথাগুলোই ভাবছে। চলতে চলেই গেল নিজের জেলায়, নিজের গ্রামে। বাস থেকে যখন মেহেদি নামলো, এক দোকানের পাশ দিয়ে হাঁটতেছে। আসলে মেহেদি ঠিক মতো কাউকে চেনে না, জানে না। এক লোক বড় বড় নজর করে তাকিয়ে আছে।
মেহেদির দিকে। মানে কোথায় ভূত? আর আপনি আমাকে দেখে ভূত ভূত করছেন কেন? আরে দাদা, কে আপনি? আমাকে দেখে বড় বড় চোখ করে তাকিয়ে আছেন মানে? আর ভূত বলতে কি কিছু আছে? আল্লাহ মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করেছেন। লোকটি ভূত ভূত বলেই দৌড় দিল। কি অবাক কাণ্ড! পাগল নাকি লোকটা আমাকে দেখে দৌড় দিল মানে? মাথায় মনে হয় কোনো সমস্যা আছে। মেহেদি দোকানে গিয়ে বলছে, ভাই একটা পানির বোতল দেন তো। কিন্তু দোকানদার পানির বোতল দেওয়া বাদ দিয়ে চোখ বড় বড় করে তাকিয়ে আছে মেহেদির দিকে। দোকানওয়ালাও পর্যন্ত ভয় দিল এক দৌড়। ব্যাপার কি? সবাই আমাকে দেখে দৌড় দিচ্ছে কেন? কি হয়েছে সবার? অবাক কাণ্ড। এক লোককে গিয়ে মেহেদি জিজ্ঞেস করলো, চাচা এখানে গনি মেম্বারের বাড়ি কই? কিন্তু ওই লোকটাও চোখ বড় বড় করে তাকিয়ে আছে। পুরো মানুষ তো ভয়ে কাঁপতেছে। মেহেদি বলল, চাচা তুমি কাঁপছো কেন? কি হয়েছে তোমার? আমি গনি মেম্বারের ছেলে মেহেদি। আমি মুম্বাই থেকে এসেছি। অবাক কাণ্ড! আপনি আমাকে ভয় পাচ্ছেন কেন? আমার সামনে দাঁড়িয়ে ভালোভাবে কথা বলুন। আপনি এমন থরথর করে কাঁপছেন কেন চাচা? কি অবাক কাণ্ড! মেহেদি নজর করে দেখছে গ্রাম থেকে সবাই দৌড়ে আসছে মেহেদিকে দেখার জন্য। ছোট বড় বুড়া বুড়ি সবাই ভেঙে আসছে মেহেদিকে এক নজর দেখার জন্য। অনেক লোক এসে মেহেদির চারপাশে দাঁড়ালো। মেহেদি বুঝতে পারলো না আসলে তারা আমাকে ঘিরে কেন দাঁড়ালো, কি হচ্ছে এসব। মেহেদি অবাক নজরে তাকিয়ে আছে সবার দিকে। কে আপনারা আর আমাকে কেন ঘিরে ধরেছেন? আমি গনি মেম্বারের ছেলে মেহেদি। গ্রামের লোকেরা সবাই তাকিয়ে আছে। এসে আমাদের মেহেদি, যে প্রায় 8 বছর ধরে নিখোঁজ। একই রকম চেহারা, একই রকম কথা বলার ধরন, একই রকম চলাফেরা। সবার বুঝতে কষ্ট হলো না যে এটাই মেহেদি। এতদিন তুমি কোথায় ছিলে বাবা? কোথা থেকে তুমি হঠাৎ করে বের হলে? মেহেদি তাদের প্রশ্নের জবাবে কিছুই বুঝতে পারছে না, কারণ তার পুরনো কথাগুলো মনে নেই। সবার মুখের দিকে তাকিয়ে আছেন। গ্রামের লোক বলছে, আমি জবাব দেবো আপনাদের সব কথার। অন্যদিকে মা, আপু কবে আসবে আমাদের এখানে? আসবে আসবে, তবে আমরা অনেক দূরে চলে যাব। তুই, আমি, আমার পেটে যে আছে সে। আর আপু? তোর আপু তো অন্য কারো। আমাদের সেই সুযোগ হবে না রে মা। আগে তোর আন্টি সুস্থ হোক, তারপর যা করার দরকার আমি নিজেই করব। নাসরিন সবাইকে সবকিছু খুলে বলার পর গ্রামের লোকেরা শান্ত হলো। মেহেদি আর নাসরিন আরো কয়েকজন মেহেদির বাড়িতে গেল। মেহেদি তাকিয়ে দেখছে বাড়িগুলো আস্তে আস্তে খুলে গেছে। দরজায় একটা বড় তালা দেওয়া। মেহেদি বলল, আমাদের বাড়ির এই অবস্থা কেন? আর দরজায় তালা দেওয়া কেন? কারণ আপনার মা 8 বছর আগে আপনার শোকে হার্ট অ্যাটাক করে মারা গেছে। জাফরি যখন সুস্থ ছিল তখন মাঝে মাঝে বাড়িতে প্রায় আসতো। এই কথা শোনার পর মেহেদির কলেজায় গিয়ে আঘাত লাগলো। আমার মা আমার শোকে হার্ট অ্যাটাক করে মারা গেছে। আমার মা মারা গেছে। চোখের কোনায় পানি চলে আসলো মেহেদির। চোখ দুটো যখন বন্ধ করলো তখন চোখ দিয়ে পানি গড়িয়ে মাটিতে পড়লো। মেহেদি দরজার পাশে ইট দিয়ে তালা ভেঙে দরজা যখন খুললো তাকিয়ে দেখছে বাড়ির উঠানে অনেক গাছ জন্ম নিয়েছে, জঙ্গলে পরিণত হয়ে গিয়েছে। পাখি বাসা বেঁধেছে ঘরে। যেন 8 বছর ধরে এই বাড়িতে কেউ ঢোকেনি। একটা মানুষের জন্য এই বাড়িটা বুঝি শ্মশানে পরিণত হয়ে গেছে। জঙ্গল ছড়িয়ে মেহেদি বাড়ির উঠানে প্রবেশ করলো। তাকিয়ে দেখছে ঘরে তালা দেয়া। ঘরের তালাগুলো জং ধরে শেষ। 3টা ঘর। আগে মেহেদি মায়ের ঘরের দরজার পাশে দাঁড়ালো। চোখের পানিগুলো চপ চপ করে পড়ছে। ঘরের চালগুলো ভেঙে পড়েছে। ঘরের ইটগুলো আস্তে আস্তে খুলে খুলে যাচ্ছে। মেহেদি একটা ইট নিয়ে মায়ের ঘরের দরজার তালাটা ভেঙে ফেলল। দরজা খোলার সাথে সাথে চামচিকা উড়ে বের হয়ে গেল। ঘরের সব জায়গায় মাকড়সার জাল দিয়ে পুরো ঘরটা আটকানো। মাকড়সা বাসা বেঁধেছে। মাকড়সার জাল ভেদ করে ঘরে ঢুকলো মেহেদি। তাকিয়ে দেখছে মায়ের বিছানাটা খালি পড়ে আছে। খাটের এক পা ঘুম ধরে শেষ হয়েছে।
চোখের কোনায় পানি ছলছল করছে। মায়ের পান পাতার থালাটা এখনো পড়ে আছে খাটের পাশে। থালায় কয়েকটা পান পাতা শুকিয়ে তুমড়ে মুচড়ে গেছে। চুনের কৌটা শুকিয়ে গিয়ে চুন হয়েছে পাথরের মতো শক্ত। মেহেদি চোখের পানি আর ধরে রাখতে পারল না। চোখের পানিগুলো টপ টপ করে মায়ের শুকনা পান পাতার উপর পড়ছে। ওমা, তোমার পান পাতাগুলো তো শুকিয়ে গেছে। তুমি যে বিছানায় ঘুমাও সেই বিছানা খালি পড়ে আছে। কোথায় মা তুমি? চোখে পানি নিয়ে আরো একটা ঘরের ভেতরে ঢুকলো। তাকিয়ে দেখছে অনেকগুলো হাদিসের কিতাব, অনেক বই তাকে তাকে সাজানো আছে। ময়লা পড়ে বইগুলো ঢেকে গেছে। মেহেদি আস্তে করে ফু দিয়ে তাকিয়ে দেখছে অনেকগুলো বই। এই বইগুলো মনে হয় আমি একসময় পড়তাম, কিন্তু 8 বছর ধরে এই বইগুলো কেউ খুলেই দেখেনি। আলমারির দিকে আলমারির কপাট খুলে দেখছে 2টা বোরখা আর একটা টুপি। এই টুপিটা বোধ হয় আমার, আর এই বোরখা দুটো মনে হয় জাফরির। মেহেদি আস্তে করে বোরখা দুটো হাতে নিল, বোরখাগুলোতে চুমু দিচ্ছে। 8 বছর ধরে হয়তো জাফরি এই বোরখাগুলো পরে নাই। আয়নার সামনে এগোচ্ছে মেহেদি। একটা কাপড় দিয়ে আয়না ঢাকা আছে। মেহেদি আয়নার কাপড়টা সরিয়ে দেখছে। ময়লা পরে আয়নাটা অন্ধ হয়ে গেছে, মুখ দেখা যাচ্ছে না। হাত দিয়ে ময়লা সরিয়ে নিজের চেহারা দেখছে। হঠাৎ আয়নার এক কোণায় তাকিয়ে দেখছে জাফরি হুজুর। আয়নার আরেক কোণায় লেখা আছে প্লাস চে। মেয়েটা মনে হয় আমাকে খুব ভালোবাসত। লেখার উপর একটু স্পর্শ করল। বাড়ির চারপাশ ঘুরছে মেহেদি। বাড়ি আছে, ঘর আছে, সবকিছু আগের মতোই আছে, কিন্তু সময়ের ব্যবধানে সবকিছুতে ধরেছে জং। আমরাও আজ নতুন মানুষ। হায়াতের সীমা জং ধরে শেষ হয়ে যাব, পড়ে রবে সবকিছু। এমন চিন্তা করে মেহেদি কান্না করছে। সেই কান্নাটা হলো নীরব কান্না। মায়ের ঘর খালি, আমার এতগুলো ইসলামিক বই পড়ার মতো কেউ নাই। চোখের অশ্রু গাল পেয়ে পড়ছে। দাঁড়ান, আমি আম্মুর চাদর একটা দেখেছি, সেই চাদরটা নেই? আম্মুর চাদরটা স্মৃতি হিসেবে রেখে দেব। মেহেদি আম্মুর চাদর নিয়ে ঘরে পুনরায় তালা দিয়ে আবার রওনা হচ্ছে হাসপাতালে। একজন মানুষকে সুস্থ একমাত্র করতে পারে আল্লাহ, কিন্তু ঔষধ মাত্র ওসিলা। মেহেদি জাফরির কাছে গেলে জাফরি কি সুস্থ হতে পারবে? আগের মতো কি হাসতে পারবে? আগের মতো কি হাসি খুশি ভাবে চলাফেরা করতে পারবে জাফরি? নাকি আর কোনো দিনও পারবে না আগের মতো সুস্থ হতে? কি হবে জাফরির? চলুন পাঠক বন্ধুরা জেনে আসি শেষ পরিণতি। জাফরির মুখে অক্সিজেন লাগানো, শ্বাস যেন বন্ধ হবার পথে। নাসরিনের সাথে মেহেদি আর কয়জন এসেছে হাসপাতালে। মেহেদির মনটা কেন যেন ছটফট করছে জাফরিকে এক নজর দেখার জন্য। কোন আইসিইউ জাফরি? এই তো ভাই, একটু সামনে। মেয়েটি অনেক কষ্ট পাচ্ছে মনে হয়। হ্যাঁ ভাই, আমরা সিঙ্গাপুর পর্যন্ত জাফরিকে নিয়ে গেছি, তারপরও কোনো কিছুই হয়নি। জাফরির রুমে গেল। দরজার সামনে দাঁড়িয়ে গ্লাসের উপর দিয়ে তাকিয়ে আছে মেহেদি। দেখছে জাফরির মুখে অক্সিজেন, চোখ দুটো বন্ধ। ফর্সা শরীরটা যেন কুচকুচে কালো হয়ে গেছে জাফরির। মেহেদি জাফরির মুখের দিকে নজর করে তাকিয়ে দেখছে, যেন ওর মুখটা মায়াবী তরল দিয়ে ভরা। যেন ইচ্ছে করছে ওকে জড়িয়ে ধরে মুখে একটা দিই। আমি কি করে পারলাম শপিং মলে জাফরিকে এইভাবে অপমান করতে? যেন মেয়েটা মুখটা দেখে খুব ইচ্ছে হচ্ছে ওকে একটু বুকে জড়িয়ে ধরে। পুরো মুখটা যেন মায়াবী ভরা। চোখের কোণ থেকে পানি গড়িয়ে পড়লো মেয়েদের। মেহেদি ভাইয়া, মেহেদি ভাইয়া। উফ, কি ভাবছিলেন? না তো কিছু ভাবি নাই। তাহলে আইসিইউতে যান। মেহেদি আস্তে করে আইসিইউতে প্রবেশ করলো। প্রবেশ করে তাকিয়ে আছে জাফরির দিকে। কোন রকম শ্বাস চলছে জাফরির। মেহেদি আস্তে করে গিয়ে জাফরির কপালে হাত রাখলো। হাতটা কপালে লাগিয়ে চুলগুলো বিলি কাটছে। মেহেদি হাত দেওয়ার সাথে সাথে জাফরির শরীরটা একটা ঝাঁকুনি দিয়ে উঠল। মেহেদি শুধু জাফরির মুখের দিকে তাকিয়ে আছে। মুখটা শুকিয়ে গেছে, চোখের চারপাশে ঘা ফুটে উঠেছে। জাফরির হাতটা ধরে বলছে, আপনি আমাকে এতটা ভালোবাসেন বুঝতে পারি নাই। খুব বাজে আমি, খুব খারাপ আমি। আপনার সাথে দুর্ব্যবহার করে অনেক অন্যায় করেছে। আপনি কবে সুস্থ হবেন আর কবে আপনার কাছে ক্ষমা চাইতে পারবো? এই ম্যাডাম, আপনি কি আমার কথাগুলো শুনতে পাচ্ছেন? খুব রাগ করছেন আমার উপর, তাই না? তাই বোধহয় বেঁচে থাকার ইচ্ছাটা আপনার নাই, তাই না? আমি আপনার কাছে মাপ চাচ্ছি, আপনি আমাকে মাফ করে দেন। আপনি সুস্থ হবার পর আমাকে মারেন, বকা দিয়েন, আমি কিছু মনে করব না। তবু আমি আল্লাহর কাছে দোয়া করি আপনি যেন সুস্থ হন।
মেহেদির এক ফোঁটা চোখের পানি জাফরির গালের মধ্যে টপ করে পড়ল। মেহেদি জাফরির হাতটা শক্ত করে ধরেছিল। এমন সময় মেহেদির ফোনটা বেজে উঠল। মেহেদি ফোনটা রিসিভ করলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু ডাটা কালেকশন অন করে ভিডিও কলে এসো। কেন? যা বলছি তাই করো তো। আচ্ছা, আসছি। মেহেদি ডাটা কানেকশন অন করে ডাইরেক্ট ভিডিও কল দিল খাদিজার আম্মুকে। আর আম্মু ফোনটা রিসিভ করে বলল, আলহামদুলিল্লাহ। কি খবর তোমার? মুখটা শুকনা দেখা যাচ্ছে কেন? কই না তো। বুঝেছি, তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করছো না, তাই তো? তুমি না খেলে আমি খাবো না, আর আমি না খেলে তোমার সন্তানটা যে আমার পেটে, সেও কিন্তু খেতে পারবে না। সেটা কি ভালো দেখাবে? এই না, এমনটা করবেন না প্লিজ, ঠিক মতো খাওয়া করবেন। আর আমি জানি তোমার ভালো করে খেতেও মনে হয় কষ্ট হবে, কারণ তোমার আরেকজন তো খেতে পারে না। আচ্ছা হুজুর, আমার সতীনটার একটু মুখটা দেখি, ক্যামেরাটা একটু ঘুরান তো। তখন ক্যামেরা জাফরির দিকে ঘোরালো। তখন খাদিজার আম্মু জাফরির মুখের দিকে তাকিয়ে কেঁদে দিল। তুমি কান্না করছো কেন? আসলে আমি জাফরির মুখের দিকে তাকিয়ে চোখে পানি ধরে রাখতে পারলাম না। ও যখন মুম্বাই এসেছিল দেখেছিলাম কত সুন্দর একটা ফুটফুটে মেয়ে। আজ মেয়েটার চেহারার দিকে তাকাতেই পারছি না। আচ্ছা হুজুর, চোখের চারপাশে ওনার ঘা বেরিয়েছে, তাই না? ওকে সব পানি গড়িয়ে পড়ে তাই ঘা হয়েছে। এই শোনো, আমার সতীনটার যেন কোনো কষ্ট না হয়। আমার কথা তোমাকে ভাবতে হবে না। তুমি আমার সতীনটার একটু যত্ন করিও, কেমন? আমি কি স্বপ্ন দেখছি? কেন? তুমি তো দ্বিতীয় বিয়ে সহ্য করতে পারতে না, তাহলে আজ নিজের সতীনকে যত্ন করার জন্য উপদেশ দিচ্ছ? হ্যাঁ দেব, আমি মেয়ে, তাই মেয়ের কষ্টটা বুঝি। আমি মহান রবের দরবারে দোয়া করছি আমার বড় বোনটারে যেন আল্লাহ অতি শীঘ্রই সুস্থ করে দেয়। ওকে একটু বেশি বেশি আদর করিও গো, কারণ তোমার ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে আচ্ছা আপনি এই পর্যায়ে দাঁড়িয়েছে। আচ্ছা শোনো, আমি একটু ঘুমাবো, পরে কথা হবে, কেমন? আচ্ছা, আল্লাহ হাফেজ। মেহেদির আশা এক সপ্তাহ পেরিয়ে গেল। জাফরির কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। আসলে সুস্থ করার মালিক তো আল্লাহ। অবস্থা আরো ভয়াবহ। মেহেদির আশা এক সপ্তাহ পেরিয়ে গেল। জাফরির কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। আসলে সুস্থ করার মালিক তো আল্লাহ। অবস্থা আরো ভয়াবহ হচ্ছে দিন দিনে। মেহেদি তাকিয়ে দেখছে, চোখ দিয়ে পানি পড়ছে। মেহেদির চোখের পানি দেখে নাসরিনকে বলল, সেটাই আমরা এখনো বুঝতে পারি না। মেহেদি জাফরির মাথার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মুখটা কালো কুচকুচে হয়ে গেছে। মাথার চুলগুলোতে চট পেকে যাচ্ছে। পায়ের পাতাগুলো কেমন যেন কালো হয়ে আসতেছে। এত ডাক্তার এত কিছু দিয়ে হবে না, কারণ সুস্থ করার মালিক একমাত্র আল্লাহ। মেহেদি দেশে এসেছে খবরটা গিয়ে নয়নের কাছে পৌঁছে গেছে। নয়ন বলল, কি ব্যাপার? ও তো মেহেদি না, তাহলে কি জন্য এসেছে মেহেদি এখানে? আমি প্রথম বলছিলাম ওটা আসল মেহেদি, কিন্তু আমার কথা বিশ্বাস করিস নাই। এখন দেখ কি হলো। না, এটা হতে পারে না। আমি নিজের হাতে ওকে জীবিত অবস্থায় মাটি দিয়েছি। মেহেদি কি করে বেঁচে থাকতে পারে? আর সবচেয়ে বড় কথা, ও যদি সত্যিই মেহেদি হবে, তাহলে আমার সাথে দুইবার দেখা হলো, আমাকে চিনতে পারলো না কেন? তাহলে জাফরির কাছে কি করছে? এমন যেন সব কিছু গুলিয়ে যাচ্ছে। আর যদি নাসরিন জানতে পারে কোনোভাবে আমি মেহেদিকে হত্যা করার চেষ্টা করেছি, তাহলে তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে। কি করব আমি তখন? এই দ্বারা আচ্ছা, মেহেদি এখন জাফরির কাছে আছে, তাই না? তাহলে তো যেতেই হয় ওখানে। কিভাবে যাবে? নাসরিন যদি দেখে ফেলে তাহলে? দেখুক। দেখলে তোর জবাই করবে শালা। চিনতে পারলে তো জবাই করবে। মানে কি? ছদ্মবেশে ধারণ করে যাব। যদি বুঝতে পারি ওটা সত্যি মেহেদি, তাহলেই খালাস করে দেব। জাফরিকে যদি এত ভালোবাসে তাহলে বিয়ে করলি কেন? অন্য মেয়েকে দোষ। আমার মন বলে তুই জমিয়ে সংসার কর, বুঝলি? শুধু মানুষের পিছনে লেগে কি লাভ হবে তোর? আর তা বাদে তোর একটা সুন্দর ফুটফুটে মেয়ে আছে, ওর কথা তো একবার ভাব। মেহেদি রাত্রিবেলা তাহাজ্জুদ নামাজ পড়তে উঠেছে। উযু করে রুমে ঢুকে নামাজ পড়ছে। মেহেদি আল্লাহর দরবারে দোয়া করছে, হে আল্লাহ, জাফরিকে তুমি সুস্থ করে দাও। এই বলে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে মোনাজাত করছে। আল্লাহ বান্দার কান্না সহ্য করতে পারে না। আর স্বামী যদি স্ত্রীর জন্য দোয়া করে, সেই দোয়া আল্লাহ কবুল না করে থাকতে পারে না। তো সুস্থ করার মালিক হে আল্লাহ, আমার প্রিয়তমা স্ত্রীকে তুমি সুস্থ করে দাও। আমার খাদিজার আম্মুকে তুমি সবসময় বালা মুসিবত থেকে হেফাজত করো। লম্বা একটা মোনাজাত করতেই ফজরের আজান ভেসে আসলো। মেহেদি মোনাজাত শেষ করে ফজরের নামাজের সুন্নাত আদায় করে মসজিদে যাচ্ছে।
নামাজ পড়তে। নার্সকে ডাক দিয়ে বলল, আপু তুমি একটু জাফরিকে দেখো, আমি নামাজ পড়ে আসছি। খুব সকালে এক বৃদ্ধ লোক হাসপাতালের চারপাশ দিয়ে ঘুরতেছে। এক মাথা থেকে অপর মাথায় যাচ্ছে, আবার অন্য মাথা থেকে আরেক জায়গায় যাচ্ছে। আসলে ওটা নয়ন বৃদ্ধ মানুষের ছদ্মবেশ নিয়ে হাসপাতালের বাইরে ঘুরছে। মেহেদি দেখতে পেয়ে বৃদ্ধ লোকটার কাছে গিয়ে বলছে, ওয়ালাইকুম আসসালাম। চাচা কিছু খুঁজছেন? ও কি যেন খুঁজতেছিলাম। ও হ্যাঁ বাবা, মসজিদটা কোন দিকে? মসজিদ তো সামনের দিকে, চলুন আপনাকে নিয়ে যাচ্ছি। আচ্ছা বাবা, ধন্যবাদ। চলুন আমি আপনাকে নিয়ে যাচ্ছি। না বাবা, লাগবে না। চলুন তো আমি নিয়ে যাচ্ছি। মেহেদি ছদ্মবেশী নয়নের হাত ধরে মসজিদ নিয়ে গেল। মেহেদি বলল, চাচা উজু করছেন? অজু? না বাবা, করি নাই তো। ওমা সে কি কথা, টেপে পানি নাই, আর আপনি তো টিউবওয়েল চাপ দিতে পারবেন না। পানি না পেলে কি করে অজু করবেন? আপনি তো ভালোভাবে হাঁটতে পারেন না চাচা। আমি পানি ঠেসে দিচ্ছি, আপনি অজু সেরে নামাজ আদায় করুন। নয়ন মনে মনে চিন্তা করলো, দাঁড়িয়ে পানি দিলে নকল দাড়িগুলো তো উঠে যাবে, আর মেকআপগুলোও উঠে যাবে, আর অজু কিভাবে করতে হয় তাও তো জানি না। শালা কি বিপদে পড়লাম। এখন যদি ধরা পড়ে যাই তাহলে তো বিপদ আছে। অজু কি করে করে সেটাও তো জানি না। হলো চাচা কি ভাবছেন? কল ঠেসে দিচ্ছি, অজু করেন। নয়ন কোন রকম টিউবওয়েলের সামনে দাঁড়িয়ে হাত ধুয়ে উজু করছে। মেহেদি তাকিয়ে দেখছে বৃদ্ধ লোকটি উজু করছে, কিন্তু আমরা যে পানি গড়গড়া সহ কুলি করে পানি ফেলে দিই, কিন্তু এই মুরব্বী চাচা তো পানি ফেলে দিচ্ছে না, বরং খাচ্ছে। মেহেদি বলল, চাচা আমরা সাধারণত অজু করতে গিয়ে গড়গড়া সহ কুলি করি, তখন সেই পানি আমরা ফেলে দেই, কিন্তু আপনি তো পানি খেয়ে ফেলতেছেন, মানেটা কি? আসলে বাবা বয়স হয়ে গেছে তাই মনে নাই। আসলে আমি বাসা থেকে অজু করে এসেছি, মনে ছিল না বাবা। ও আচ্ছা, নামাজ পড়েন তাহলে। হ্যাঁ বাবা, যাচ্ছি। নয়ন মনে মনে চিন্তা করছে, শালা কি বিপদে পড়লাম রে। নামাজ পড়তে ঢুকতেছি, এটা কোনো নামাজ? আর কিভাবে পড়ে, কয় রাকাত পড়ে কিছুই তো জানে না, আর মেহেদিও তো দাঁড়িয়ে আছে। আসলে বাবা আমার মনে নাই, ভোরবেলা নামাজ আমি পড়ে নিয়েছি বাবা। ও আচ্ছা, কিন্তু আপনি তো বললেন পড়েননি। এত কিছু কি আর মনে থাকে বাবা? তুমি শুধু আমাকে হাসপাতালের গেট পর্যন্ত এগিয়ে দিয়ে এসো। হ্যাঁ নিশ্চয়ই দেব। মেহেদি বৃদ্ধ লোকটাকে এগিয়ে দিয়ে আসলো, বলল, চাচা ঠিক আছে আমি যাচ্ছি। হ্যাঁ বাবা, যাও যাও, তোমার জন্য দোয়া রইল। আচ্ছা চাচা, ভালো থাকবেন। যাও বাবা। মেহেদি ওখান থেকে চলে গেল। রে বাপ, বাঁচা গেল। এ আমাকে যেভাবে চেপে ধরেছিল, ধরা পড়েছিলাম উজু করতে গিয়ে। আর ধ্যাত, মানুষ শুধু নামাজের কথা বলে, নামাজ পড়ে কি হবে? কিছুই হয় না, জাস্ট সারা প্ল্যানটা মাটি হয়ে যাচ্ছে। এই দিন নামাজ পড়ে জাফরি রুমে প্রবেশ করলো। রুমে প্রবেশ করে চিন্তা করলো, জাফরি তো আমার বিয়ে করাবো, মেয়েটার কপালে একটু চুমু দিলে সমস্যা কোথায়? মেহেদি আস্তে করে গিয়ে জাফরির কপালে একটা চুমু দিয়ে বলছে, এই যে ম্যাডাম, আপনি কবে সুস্থ হবেন? আপনাকে যে এইভাবে দেখতে আর ভালো লাগে না, আর আপনার কাছে মাপও চাইতে পারছি না, এসব বলছে। আর জাফরির মাথার চুলগুলো বিলি কাটতেছে। এইসব বলতে বলতে মেহেদি জাফরির মাথার পাশে মাথা দিয়ে ঘুমিয়ে গেছে। কি এক অপরূপ দৃশ্য, তাই না? অসুস্থ স্ত্রীর কাছে এইভাবে ঘুম যাওয়া কোন মেয়েটা চায় না? মেহেদি ঘুমিয়েছিল। একটা বিকট আওয়াজে মেহেদির ঘুম ভেঙে গেল। মেহেদি ঘুম থেকে জাগ্রত হয়ে দেখছে জাফরির চোখ দিয়ে পানি টপ টপ করে পড়ে বালিশ ভিজে গেছে। মেহেদি তার পকেট থেকে রুমাল বের করে চোখের পানি মুছে দিতে চাইল। আর আগে মেহেদি ঘাওয়ালা চোখে চুমু দিল। জাফরির চোখের পানি গিয়ে মেহেদির ঠোঁটে লাগলো। তারপর জাফরির চোখের পানি রুমাল দিয়ে মুছতেছে আর চোখে ফু দিচ্ছে। রুমাল দিয়ে চোখ মুছতেছে। মেহেদি নজর করে দেখছে জাফরির ডান হাতের আঙুলটা আস্তে করে নড়াচড়া করে উঠল। মেহেদি প্রথমে দেখে বুঝতে পারেনি, তারপর ভালো করে নজর করে দেখছে জাফরির ডান হাতের আঙুলটা নড়ে উঠে আবার থেমে গেল। মেহেদি দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। আত্মহারা হয়ে গেল মেহেদি। খুশির ঠেলায় নাসরিনকে ফোন দিয়ে বলছে, আপু জাফরির হাত নড়তে দেখেছে। কি বলছেন ভাই, সত্যি? সত্যি বলছি।
আমার যে কি খুশি লাগছে, দাঁড়ান আমি আসছি। দাঁড়াতে পারবো না, বসে আছি। খুব খুশি লাগছে ভাই। এভাবে একটা মাস পেরিয়ে গেল, এখনো কি জাফরি সুস্থ হওয়ার সময় হয়নি? কবে সুস্থ হবেন তিনি? এইভাবে যখন একটা মাস পেরিয়ে গেল, মেহেদি আইসিইউতে বসে কোরআন পড়ছিল। এমন সময় মুম্বাই থেকে অনলাইনে ফোন দিল মেহেদিকে, কারণ মেহেদি ডাটা সবসময় অন থাকে, কারণ মুম্বাই তার বউ বাচ্চা আছে। আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো মা তুমি? আলহামদুলিল্লাহ আব্বু। আব্বু, তোমার জন্য একটা সুখবর আছে। কি খবর? আগে বলো, তুমি আমাকে আগের মতো ভালোবাসবে? মা, তোকে তো আগের মতোই ভালোবাসবো। কেন, তোকে কি কখনো কম ভালোবেসেছি? কিন্তু আজ থেকে তো কম ভালোবাসবে। কেন রে? আর আজ নতুন মেহমান বাড়িতে এসেছে। মানে? আব্বু আব্বু, আমার ছোট ভাইয়া এসেছে দুনিয়াতে। কি বলছিস মা? আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি হয়েছি। দাও, আমি ক্যামেরাটা ঘোরাচ্ছি। ক্যামেরা ঘোরা মাত্রই মেহেদি তাকিয়ে দেখছে ফুটফুটে একটা বাচ্চা, হাসি মাখা, কি সুন্দর। মেহেদি দেখে খুশিতে আত্মহারা। ও আজ আমি খুশি হয়েছি, খুব ভালো লাগছে। নাসরিন বলেছে জাফরির অবস্থা এখন একটু উন্নতির দিকে অগ্রসর হচ্ছে। হাতের একটা আঙুল নড়ে উঠেছিল জাফরির, আজ পা নড়ে উঠল। এটা দেখে আরো একটু খুশি হয়ে গেছে মেহেদি। দৌড়ে যাচ্ছে দোকানের সবাইকে মিষ্টি খাওয়াবে। দুলা ভাই, এইভাবে দৌড়ান কেন? আল্লাহ আমার ঘরে একটা পুত্র সন্তান দান করেছে। ও, খুশির খবর তো, দৌড়ান কেন? মিষ্টি খাওয়াবো সবাইকে। বলে মেহেদি দৌড়ে গিয়ে দোকান থেকে অনেক মিষ্টি কিনল এবং দোকানদারকে বলল, আপনার দোকানে যারাই আসবে একটা করে মিষ্টি দিবেন, যত টাকা বিল হয় আমি দিব। বাপরে, সারা জীবন দেখে আসলাম হুজুরেরা নাকি মানুষের খায় কিন্তু খাওয়ায় না, কিন্তু আজ একটা হুজুর দোকান ফ্রি করতে আসছে, ভালোই তো। এই কথা শোনার পর মেহেদি বলল, আজ আমার খুশির দিন, তাই সব ফ্রি করে দিলাম। যাকে সামনে পাচ্ছে মিষ্টি বিতরণ করছে। হাসপাতালে সব ডাক্তারদের মিষ্টি বিতরণ করছে। মেহেদি তাকিয়ে দেখছে কয়েক সপ্তাহ আগের একটা বৃদ্ধ লোক। সে হাসপাতালের ভেতরে জাফরির কেবিনের সামনে ঘোরাঘুরি করছে। মেহেদি যখন পেছন থেকে ডাক দিয়ে বলল, চাচা, আপনি কি করছেন? মেহেদিকে দেখা মাত্রই লোকটা চমকে গেল। আসসালামু আলাইকুম চাচা, কি করছেন? ওয়ালাইকুম সালাম। এটা আবার কেমন সালাম নেয়ার স্টাইল? বাবা, মসজিদ কোন দিকে? এখন তো নামাজের সময় না। ও তাই তো, আসলে বাবা মনে ছিল না। আপনার বাড়িতে কেউ নাই, আপনাকে একা ছেড়ে দেয় কেন? চলুন আপনাকে বাড়িতে দিয়ে আসি। না বাবা, ঠিক আছে, আমি নিজেই যেতে পারবো। আচ্ছা যান। আচ্ছা বাবা, যাই। দাঁড়ান, আপনি মিষ্টি না খেয়ে কেন যাচ্ছেন? এই নেন মিষ্টি। কিসের জন্য বাবা? আমার ঘরে আল্লাহ নতুন মেহমান পাঠিয়েছে, সেই জন্য। শালা কয় কি, বউয়ের বাচ্চা হয়েছে? চাচা কিছু বললেন? না বাবা, কিছু বলি নাই। কি যেন বললেন আপনি? না বাবা, কিছু বলি নাই। ছদ্মবেশী নয়নের হাতে যখন দুইটা মিষ্টি দিল, হঠাৎ মেহেদি নজর করে দেখছে মুরব্বী চাচার দাড়ি খুলে গেছে। মেহেদি এতটাই আনন্দে ছিল মানুষের দাড়ি খুলে যেতে পারে এটা মেহেদির মাথায় আসে নাই। মেহেদি বলল, চাচা আপনার দাড়ি খুলে গেছে, লাগিয়ে নিন। এই বলে মেহেদি ওখান থেকে চলে গেল। বাপরে বাপ, বাঁচা গেল, এক্ষুনি ধরা পড়তে যাচ্ছিলাম। আসলে মেহেদি যদি হয়ে থাকে তাহলে আমি তো শেষ। নাসরিন তো আমাকে ছাড়বে না। আবার একটা হিসাব মিলছে না, মেহেদি কি করে জাফরিনকে রেখে অন্য মেয়ের সাথে সংসার করছে, আরও একটা বিবাহ করলো, কারণটা কি? আবার আমার মুখের দাড়ি খুলে গেল। মেহেদি বলল, চাচা আপনার মুখের দাড়ি খুলে গেছে, আসলে হচ্ছেটা কি? কেন জানি না সব কিছু গুলিয়ে যাচ্ছে। ডেথ, এখন হাসপাতাল ছাড়া যাবে না, আরও তথ্য জানা লাগবে, আরও হিসাব বোঝার বাকি আছে। মেহেদি জাফরির রুমে প্রবেশ করলো মিষ্টির প্যাকেট নিয়ে। বাকি মিষ্টি নাসরিনের জন্য যখন রেখে দিতে যাবে, হঠাৎ করে মিষ্টির একটু রস জাফরির ডান পায়ে পড়ে গেল। উফ, মাঝে মাঝে কি যে কাজ করি আমি। আস্তে করে জাফরির পায়ের মিষ্টির রসগুলো মুছে দিল আর জাফরির কপালে একটা চুমু দিল। জাফরির কপালের সাথে নাকের বরাবর মেহেদি তার নাকটা লাগিয়ে বলছে, কি গো, আল্লাহ আপনাকে কবে সুস্থ করে তুলবে? আর কতদিন আপনি চোখ দুটো বন্ধ করে থাকবেন? আপনার কি এখনো সময় হয়নি চোখ দুটো খোলার? আমি যে আপনাকে এইভাবে আর দেখতে পারছি না। কবে এই চোখ দুটো খুলবেন আপনি? কবে আমাকে
হুজুর বলে ডাকবেন। জানেন, আপনাকে বড্ড বেশি মিস করতেছি। আমি যে আপনার প্রতি অনেক দুর্বল। আপনাকে বুঝি এতটাই ভালোবাসতাম, তাই না? কিন্তু কি করব, আমার যে এখনও পুরনো কথাই মনে নাই। হাজারবার চেষ্টা করি মনে করার, কিন্তু মনে পড়ে নাই। কবে আপনি আগের মতো হাসবেন, কথা বলবেন? মেহেদি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করছে, আর মেহেদির চোখের পানিগুলো জাফরির ঠোঁটে গড়িয়ে গেছে। বাহ। ও আপনি হুম। কখন আসলেন? এই তো দাঁড়িয়ে আপনার কথাগুলো শুনছিলাম। ও কি একটা রোমান্টিক দৃশ্য, আপনার চোখের পানিগুলো জাফরির ঠোঁটে পড়ছে। বইন, এই কথা বললে আর লজ্জা দিস না। শুধু দোয়া করো জাফরি যেন সুস্থ হয়। জানি না আরও কতদিন লাগবে। দিন যাচ্ছে, সপ্তাহ যাচ্ছে, মাস যাচ্ছে, কিন্তু জাফরি এখনো সুস্থ হচ্ছে না। এইভাবে কেটে গেল 7 মাস। মেহেদির নজর করে দেখছে নাসরিন কান্না করছে। আপনি কান্না করছেন কেন? কি হয়েছে বলুন প্লিজ। ভাই, এই রিপোর্টগুলো দেখুন। কি আছে এই রিপোর্টে? আপনি নিজের চোখে দেখুন। আচ্ছা দেন দেখি। মেহেদি যখন রিপোর্ট হাতে নিয়ে দেখছে, রিপোর্ট তো ভালো না। এখন কি করা যায়? এখন একটাই মাত্র উপায় জানা আছে আমার, তবে জানি না এটা কতটুকু কার্যকর হতে পারবে। দেখুন আপু, যেহেতু সময় খুব কম, তাই আপনি শেষ চেষ্টাটাই না হয় করুন, বাকিটা আল্লাহ দেখে নেবেন। জি ইনশাল্লাহ ভাই, আমি দেখছি। তা এখন কি করবেন আপনি? দেখুন ভাইয়া, যেহেতু চোখগুলো নষ্ট হয়ে গেছে, তাই আপনাদের শেষ চেষ্টা হচ্ছে তার চোখে অপারেশন লাগবে। আচ্ছা, যা করার প্রয়োজন আপনারা তাই করুন, শুধু আমার জাফরিকে সুস্থ করার ব্যবস্থা করুন। হঠাৎ মেহেদির ফোন আসলো। ফোনটা রিসিভ করেই দেখে তার খাদিজার আম্মুর ফোন। চোখের পানি মুছে বলল, আসসালামু আলাইকুম। খাদিজার আম্মু সালামের জবাব নিয়ে বলছে, আমি বললে শুনবো না তো, কারণ আমি তোমাকে চিনি। কারণ তুমি যখন তীব্র কষ্ট পাও তখন তোমার কণ্ঠটা চেঞ্জ হয়ে যায়। কি হয়েছে আমাকে বলো। জাফরি? জাফরির কি হয়েছে? ডাক্তার বলেছে জাফরির সময় অনেক কম। কি বলছো এসব? আমার প্রিয় সতীনটার এত সিরিয়াস অবস্থা, আর তুমি আমাকে কিছু বলো নাই কেন? কি করে বলতাম, তুমি তো টেনশন করতে। আমি বাংলাদেশে যাব। একা আসতে পারবে তুমি? পারবো। আমার নিজের খুব কষ্ট লাগতেছে এইভাবে থাকতে। এদিকে নাসরিন সহ তার সব বান্ধবীরা মিলে নাসরিনের অপারেশনের ব্যবস্থা করছে। তার চোখ পরিবর্তন করতে হবে, কেননা আগের চোখগুলো নষ্ট হয়ে গেছে। আর আজ জাফরির অপারেশন ডেট। 2 দিন পর খাদিজার আম্মু বাংলাদেশে আসলো। এসে মেহেদিকে ফোন দিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথায় তুমি? আমি তো এয়ারপোর্টে এসেছি। মেহেদি, আচ্ছা এবার দেখো, কালো রঙের একটা মাইক্রো তোমার কাছাকাছিই দাঁড়িয়ে আছে। কি দেখতে পেয়েছো? জি দেখতে পেয়েছি। আচ্ছা, এবার ওই গাড়িতেই করে চলে এসো, ওটা আমি পাঠিয়েছি। আচ্ছা আসছি। আনা হিব্বু কুমুল্লাহ ওয়া খাইরুম। জাজাকাল্লাহ খাইরান। ইনশাল্লাহ। দেখুন ভাইয়া, আমরা আমাদের কথা সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছি। ফি আমানিল্লাহ বোন। নাসরিন সহ বাকি ডাক্তাররা জাফরিকে অপারেশন থিয়েটারে নিয়ে গেল। মেহেদি বাইরে পায়চারি করছে, আর বিপদের সময় যে দোয়া পড়লে আল্লাহ কবুল করেন সেই দোয়াই পড়ছে বারবার। এদিকে খাদিজার আম্মু হাসপাতালে পৌঁছে গেছে। গাড়ি থেকে নেমে সোজা হাসপাতালের রিসিপশনের কাছে চলে গেছে। তার কোলে একটা ছোট্ট বাচ্চা আছে। এক্সকিউজ মি ম্যাম, এখানে চিকিৎসারত জাফরি নামের কেউ আছেন? আমি ওনার পরিচিত বোন। উনি এখন কোথায় আছেন? আমি কি ওখানে যেতে পারি? জি আচ্ছা, শুক্রিয়া ম্যাম। খাদিজার আম্মু এবার অপারেশন থিয়েটারের দিকে চলতে লাগলো। পথিমধ্যে হঠাৎ লক্ষ্য করলো কেউ যেন তার পিছু নিচ্ছে, কিন্তু কে ছে? খাদিজার আম্মু দ্রুত বেগে কেবিনের দিকে যেতে লাগলো। সেখানে গিয়ে দেখে মেহেদি কেবিনের বাইরে পায়চারি করছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি এসেছো? এই বলে খাদিজার আম্মুকে জড়িয়ে ধরে, জি আমার সতীন। জাফরি কোথায়? আর তোমার এই অবস্থা কেন? না খেয়ে খেয়ে এই কয়দিন নিজের কি অবস্থা করেছো তুমি? জাফরি কেবিনের ভেতর। এখন আর কি অবস্থা? তুমি চিন্তা করিও না, ইনশাল্লাহ জাফরি সুস্থ হবেই। ডাক্তার বলেছেন এই অপারেশনে যদি সুস্থ না হয় তবে জাফরিকে আর বাঁচানো যাবে না। জাফরির কিচ্ছু হবে না, তুমি ধৈর্য ধারণ করো, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা এবার তোমার ছেলেটাকে তো দেখো কেমন হয়েছে। ও তাই তো, আমার তো মনে ছিল না। এই নাও। মাশাআল্লাহ, কত সুন্দর হয়েছে আমার ছেলেটা। কি না রেখেছো তুমি? কেন, তুমি আর আমি মিলে যেই নামটা পছন্দ করে রেখেছিলাম ওইটাই দিয়েছি।
আব্দুল্লাহ আবু সাইদ। ও তাই তো। তা আমার ছেলের আকিকা পূরণ করেছিলে কি? করেছি। আর তখনই তো নামটা রেখেছিলাম, তুমি কিন্তু তখন না থাকায় আমার ভালো লাগেনি। তা খাদিজা কোথায়? ওকে তো দেখছি না। ওকে খালাম্মার কাছে রেখে এসেছি। ওই দেখো আবার কান্না শুরু করে দিছে। আচ্ছা আমার কাছে দাও তো, ওকে একটু বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসি। আর তুমি? না আমি এখানেই থাকবো, অপারেশন শেষ না হওয়া অবধি। আচ্ছা